আওয়ামী লীগ তো এটা একটা তার সুদীর্ঘ রাজনীতির আহ, একটা মাটি মানুষের রাজনীতি করছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম তার সাথে যুক্ত আওয়ামী লীগ, এটা তো বোঝা যাবে না। সুতরাং এই রকম একটা দলকে, ঐতিহ্যবাহী একটা দলকে কোনো এক নেতৃত্বের আহ, মানে কি বলে, তার ভুলের জন্য পুরো দলকে নিষিদ্ধ করা যায় না। এটা কোনো গণতান্ত্রিক রীতির মধ্যে পড়ে না, আন্তর্জাতিক ভাবেও এটা সমর্থন যোগ্য না। দেখেন, জাতিসংঘ যখন নাকি গণহত্যার ব্যাপারে একটা দলিল তুলে ধরলো, তারা কিন্তু এটাকে বলছে যে কতজন মারা গেছে, সবকিছু বলার পর একটা কথা কিন্তু বলছে যে যারা গণহত্যার সাথে যুক্ত তাদের বিচার হবে, কিন্তু দলকে নিষিদ্ধ করা যাবে না। এই কথাটা কেন বলছে? কারণ তারা জানে বাংলাদেশের রাজনীতি কি। বাংলাদেশের রাজনীতিতে এখন শেখ হাসিনাকে পরাজিত করার সমস্ত পক্ষ যেহেতু আছে, সুতরাং তারা এইরকম একটা দাবি তুলতে পারে। কারণ বা আওয়ামী লীগ নিজেই একটা এরকম একটা কাজ করছে যে জামাতকে আহ, নির্বাহী হুম। আদেশে তারা নিষিদ্ধ করছে। দেখেন, 15 বছর ধরে তারা নিষিদ্ধ কেন করেনি? করেনি কিন্তু ওই ডেমোক্রেটিক ভ্যালুসটা তারা মাথায় আছে বলেই অনেক চাপ ছিল কিন্তু আওয়ামী লীগের উপর, শেখ হাসিনার উপর বারবার আসছে যে কেন জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে না, জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে না। কিন্তু বারবার কিন্তু দেখবেন যে শেখ হাসিনা কিন্তু এড়িয়ে গেছে। কিন্তু শেষের দিকে তো আর তাদের মাথা ঠিক ছিল না, তখন একটা চূড়ান্ত ফ্যাসিজমের দিকে তারা গেছে এবং সেই ভুলটা তারা করছে। এখন ওই ভুলটা ধরে যদি আমি এখন করতে যাই, আজকের বাস্তবতায় মনে হবে যে আওয়ামী লীগ তো এখনই একটা সুযোগ, ওইটাকে আমি ফ্যাসিবাদের সংজ্ঞা দিয়ে আমি নিষিদ্ধ করি। তো 10 বছর পরে যখন আবার ওইরকম মনে হবে যে আচ্ছা, জামাত বিএনপি তো ফ্যাসিস্ট দল, এটা তো এই কাজগুলি অনেকগুলো পয়েন্ট, তখন কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা বা অন্য কোনো শক্তি যদি ক্ষমতায় থাকে, তারা কিন্তু বের করবে, বের করে কিন্তু ওই সুযোগটা নেবে, রাজনৈতিক অপব্যবহারের সুযোগটা পাবে। সেই কারণেই কিন্তু যে আর আওয়ামী লীগ মানে কি? আওয়ামী লীগ মানে তো শেখ হাসিনা না। আওয়ামী লীগ মানে তো এই লুটেরা পাচারকারী দল না। আওয়ামী লীগ মনে করেন একদম গোপালগঞ্জের একদম তৃণমূলে বা শরীয়তপুরের তৃণমূলে যে লোকটা বসবাস করতেছে, সে তো মনে প্রাণে বসবাস করে যে হাসিনা তো ভুল করছে, এটা তো বঙ্গবন্ধু ঠিক আছে, আওয়ামী লীগ ঠিক আছে। তার তো একটা আওয়ামী লীগ তো অনেক লম্বা ইতিহাস। সেই ইতিহাসের কোনো না কোনো অংশে সে দেখছে আওয়ামী লীগকে, সেই আওয়ামী লীগ সে ভালোবাসে, শ্রদ্ধা করে। সে মনে করে যে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব ভুল। এখন বর্তমান নেতৃত্ব ভুল বলে তার যে বিশ্বাস আওয়ামী লীগের প্রতি, সেই দলটাই নিষিদ্ধ হয়ে যাবে, তাহলে তার তো রাইটসটা সংকুচিত হলো। সেটা তাহলে কিভাবে প্রোটেক্ট হবে? সেটা কি হুম। কোনো রাষ্ট্রবিজ্ঞানে আছে যে আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ ভালোবাসি, আওয়ামী লীগ করতে চাই, কিন্তু আওয়ামী লীগের আমি মনে করেন 2 লাখ লোককে আমি পছন্দ করি না। তো 2 লাখের পরেও তো মানে 2 লাখ মানে এক 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 যে সে যদি ওই ব্যক্তিটা হয়, তাহলে সে কেন ভুক্তভোগী হবে? সে কেন তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার সে বঞ্চিত হবে? অনেকগুলো প্রশ্ন আছে। ফলে বিষয়টা অত সোজা না। আমরা হয়তো আমাদের ওই চেতনা দিয়ে আমরা বলতে পারি, কিন্তু দেখেন, সেই চেতনাটাও যদি করেন, সেই আগস্টের সেই চেতনা যারা, এখন তাদের ব্যাপারে পারসেপশনটা কি? সেই হুম। পারসেপশনের ব্যাপারে যদি এখন ভোট নেওয়া যায়, দেখা যাবে যে গণঅভ্যুত্থানের নেতারা ওই সময় তাদের যে জনসমর্থন, আজকে কিন্তু তারা জিরোতে। ঠিক এমন এরকমই আপনি যা জিরোতে বলছেন। তারা ইয়ানা ডাকসু বসু আফরোজ ডাকসু একটা নির্বাচনেও জিততে পারে না। জাতীয় নির্বাচন তো দূরের কথা, ডাকসু হুম। ডাকসু নির্বাচনেও জিততে পারে না। তাই এইভাবে যে নামছে, তো ভবিষ্যতে তারাও তাদের চরিত্রটা কি দাঁড়াবে? হুম। তাদেরও তো একটা ইতিহাস ঐতিহ্য আছে। এখন ধরেন সেই ইতিহাস ঐতিহ্য নেই, তারা চাঁদাবাজ, তারা দুর্নীতিবাজ। এখন দুর্নীতিবাজ চাঁদাবাজ বলে কি আপনি ওই জুলাই অভ্যুত্থানের সমস্ত নেতাদের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, আপনি এটা কি ক্লোজ করে দেবেন? এটা কি হয়? হয় না। ওই সমর্থক, জুলাই চেতনার সমর্থকরা আছে তো, হুম। তার আমরা যেমন মনে করি যে আচ্ছা ওরা ছেলেবেলে এগুলি মানে করেনি, কিন্তু শেখ হাসিনার পতন আন্দোলনের যেই চেতনা, সেই চেতনাটা ঠিক আছে। তাহলে সেই চেতনার অনুসারী, সেই চেতনাকে ধারণ করার, লালন করার অধিকার আমার আছে। সেই অধিকারটা তো আপনি খরচ করে কেড়ে নিয়ে বলতে পারেন না যে না, টোটালটাই ষড়যন্ত্র, জি, টোটালটাই আমার মনে হয় ভুল। আপনি একদম স্পষ্ট করেছেন আপনার অবস্থান, জনাব মোস্তফা ফিরোজ। আহ, এই যে আপনি বলছিলেন যে
মানে জনসমর্থনের কথা, ইনোভেশনের যে জরিপ, যেটি সম্প্রতি প্রেস সচিবও খুব দেখালেন যে ৭৮% মানুষ মনে করে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বা আস্থা রাখছে এই সরকারের উপরে। ওই ইনোভেশনের ঠিক ওই জরিপটাতেই দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের ভোট গত 6 মাসে কমেছে এবং ভোট বেড়েছে, বেশ ভালোই পরিমাণে বেড়েছে আওয়ামী লীগের। আমি আসলে ওই প্রশ্নটা একটু ডাক্তার জাহেদকেও যেটি করছিলাম, যে ডাক্তার জাহেদ বলছিলেন যে তাদের হয়তো এখন এরকম একটা প্রস্তুতি নিতে হতে পারে, বা যদি তারা ভাবে সেরকম একটা জায়গায় যে তাদের একটা প্রতি বিপ্লব বা প্রাইজিং, তারাও কেউ দিকে যাবে। আমি মাঝে মাঝে আওয়ামী লীগের নেতাদেরকে এই প্রশ্নটা করি যে তারা যখন বলেন এগুলো সব ষড়যন্ত্র হয়েছে, তখন আমি প্রশ্ন করি, ধরলাম যদি ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্র না করে আসলে উপায় ছিল কোনো? সাধারণভাবে নির্বাচন করার সুযোগ নাই, অতএব ষড়যন্ত্র না করে উপায়টা কি? মানে ক্ষমতা পরিবর্তনের বা নির্বাচন জয়ী হয়ে ক্ষমতায় আসার উপায়টা কি? এখন আওয়ামী লীগের সামনেও আসলে উপায়টা কি যদি ষড়যন্ত্র সহিংসতা না করার? কারণ অক্টোবর ঘিরে নাশকতার আশঙ্কা করছে, মরণ কামড় দিতে পারে আওয়ামী লীগ, এরকম খবর আসছে, আজকে যুগান্তরের হেডলাইন দেখছিলাম। তারা করবে কি এখন? সমস্যাটা হলো যে এই যে নির্বাচনের কথাটা বলি, আমি তো একটা যদি ফাইনালি যদি আওয়ামী লীগ দলগতভাবে নিষিদ্ধের জায়গায় আসে, তখন তো যেহেতু অন্য কোনো শক্তি নাই, ফট করে চলে আসতে পারে যে তাহলে গণহত্যা তো বাংলাদেশের দুইটা তিনটা পট পরিবর্তন হয়েছে। ৭১-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন। ওই ওই পট পরিবর্তনের সময় ৭১-এর গণহত্যার সহযোগী কারা? জামাত ইসলাম। তাহলে কি যখন কি মানে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা আসবে, তখন কি জামাতও কি যুক্ত হয়ে যাবে কিনা? তাহলে জামাতও নাই, আওয়ামী লীগও নাই, তাহলে শুধু বিএনপি ময় বাংলাদেশ, এমন একটা পরিস্থিতি কিন্তু আমি দেখতেছি। আমি শঙ্কা করতেছি, কারণ আপনি একটা টানলে তখন আরেকটা আসবে। তো সেই কারণে এই আদৌ এই পুরো প্রক্রিয়াটা কিভাবে দেখা হবে, কোনভাবে দেখা উচিত, এটা নিয়ে আমার মনে হয় আরো গবেষণা করা উচিত। কারণ আহ, মানে এখন মনে হচ্ছে যে সবচেয়ে বাংলাদেশের গত 50 মানে 54 বছরে সবচেয়ে বড় গণহত্যা হয়েছে আহ, মানে 24-এ, যেটা আওয়ামী লীগের দ্বারা সংগঠিত হয়েছে। কিন্তু আপনি চিন্তা করেন মুক্তিযুদ্ধের পর, তখন তো আর আহ, অন্য কেউ ছিল না, তখন কি মনে হতো? তখন তো মনে হতো জামাত, জামাত সবচেয়ে মানে গণহত্যার সহযোগী, বা তারা নিজেরাও পার্টিসিপেট করছে। তো সুতরাং সেই আলোকে কিন্তু জামাতও নিষিদ্ধ হইতে পারে, এবং এই দাবিটা তো ছিল অনেক দিন পর্যন্ত ছিল। এখন হয়তো এখন তো সেই আর দাবি কেউ করে করার না। মতো কেউ নেই। তো সুতরাং পুরো বিষয়টা প্রেক্ষিতটা চিন্তা করতে হবে, যে যদি 24-এ কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে ৭১-এর কারণে জামাত নিষিদ্ধ হবে না কেন? এই একটা বিষয় মাথায় রাখতে হবে। তবে সব মিলে আমি দেখতেছি যে বিএনপি একটা সুবিধাজনক অবস্থানে থেকেও কেন জানি সে তার মানে মাটিতে পাটা আস্তে আস্তে কিন্তু মানে কি সরে যাচ্ছে। সরে যাচ্ছে এই কারণে যে জামাত ইসলাম কিন্তু এই জায়গাটা বিপুল ভাবে তারা কিন্তু অগ্রসর হয়েছে, তারা সেই জায়গাটা কাভার করছে। সুতরাং এখন ডক্টর ইউনূসের এইরকম মানে নিম্নমুখী একটা অবস্থানে যদি বিএনপি আরো বেশি সমর্থন দিতে থাকে, এতে কিন্তু সামগ্রিকভাবে এই সব কমপ্লিমেন্ট আলটিমেটলি হিতে বিপরীত হবে। এটা কিন্তু ভালো হবে না। কারণ 1 বছর আগে ডক্টর ইউনূসের যে ভাবমূর্তি, যে জনসমর্থন, এখন যে কোনো বিচারে সবাই বলবেন যে এখন অনেক বেশি নিম্নগামী। তো নিম্নগামী একটা অবস্থানকে যদি বিএনপি এখন সাপোর্ট করতে থাকে, তাহলে এমনিতেই জামাত আন্দোলনে আছে, ফোকাস পয়েন্টে আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করো, সহযোগীদের সব নিষিদ্ধ করো, ফলে যত এইগুলি নিষিদ্ধ হবে তত বেশি কিন্তু বিএনপি শক্তিশালী হবে না, হবে হচ্ছে জামাত। সেই কারণে আমি বিএনপির এই কমপ্লিমেন্ট সত্ত্বেও বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমি চিন্তা করছি যে কি দাঁড়াবে শেষ পর্যন্ত।